সো আজকের প্রজেক্টের জন্য নতুন একটা প্রজেক্ট ফোল্ডার বানাই আমরা, ঠিক আছে? 59th ক্লাস ফার্স্ট বুটস্ট্র্যাপ। এই কথা শেষ হয়েছে? যান জায়গা জায়গা চলে যান, এখন যা কথাবার্তা বলছেন এখন শেষ করেন, ক্ষমা দেন। আর 1 ঘন্টা হাতে আছে, কিছু জিনিস দেখাই দিই। আজকের ক্লাস দিচ্ছি, তারপরে লিখছি ফার্স্ট বুটস্ট্র্যাপ। তো শুধু index.html ফাইল একটা বানাইলাম, আর কিছু করিনি। ফার্স্ট হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ দেখবো, ঠিক আছে? আপনি জাস্ট বুটস্ট্র্যাপ লিখে গুগলে সার্চ দিলেই চলে আসবে বুটস্ট্র্যাপ। সো আপনি যখন ঢুকবেন, ওদের ওয়েবসাইটের নাম হচ্ছে getbootstrap.com, ঠিক আছে? কি লিখছে? বিল ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ দিয়ে আপনি রেসপন্সিভ সাইট বানাতে পারবেন, এবং কি সেটা খুব দ্রুত হবে। কারণ হচ্ছে এই বুটস্ট্র্যাপে আপনার সিএসএস এর কাজটা করবে। কিসের কাজ? সিএসএস। অর্থাৎ আমরা যে সিএসএস গুলো লিখি, সেই সিএসএস গুলো আর লিখতে হবে না, সেগুলো অটোমেটিক হচ্ছে এই বুটস্ট্র্যাপ ওদের সার্ভারে লিখে রাখছে। আমরা শুধু ওদের সিএসএস যে ফাইলটা, সেটা আমাদের index.html এ কি করব, অ্যাড করব। আমরা এতদিন যেভাবে কি করতাম, সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইল রাখতাম, সেই ফাইলটা আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা কি করছি, অ্যাড করছি। এখন আমরা সিএসএস যেহেতু লিখবো না, তো সেই ক্ষেত্রে আমরা যাদের সিএসএস ব্যবহার করব তাদের সিএসএস ফাইলটা আমরা কি করব, আমাদের ইন্ডেক্স ফাইলে ব্যবহার করব। তো প্রত্যেকটা এরকম ইয়ার মধ্যে দেখবেন যে ডক্স আছে, ডক্স, এটা হচ্ছে আমার ডকুমেন্ট, যা আপনি কিভাবে ওদের এই সিএসএস গুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো একদম প্রথমেই দেখবেন যে ইন্ট্রোডাকশনের মধ্যে এখানে কুইক স্টার্ট আছে। কুইক স্টার্টের মধ্যে আমাদের খুঁজতে হবে যে কোথায় ওরা ব্যবহার করে দেখাইছে। যেমন এই যে ওরা দেখাইছে যে আমাদের এই ডক টাইপ এসটিএমএল থাকবে, এসটিএমএল থাকবে, হেড ট্যাগ থাকবে, হেড ট্যাগের ভিতরে মেটা ট্যাগ থাকবে, টাইটেল থাকবে, এবং তার ভিতরে ওরা একটা লিঙ্ক দিছে তারপরে, ঠিক আছে? এই লিঙ্কটাই হচ্ছে ওদের সিএসএস ফাইল, bootstrap.mini.css। এটা ওদের সার্ভারেই কিন্তু আছে, যে একটা সার্ভারে আপলোড করে রাখছে ওরা। ঠিক একইভাবে, আচ্ছা শুধু সিএসএসটাই আমরা অ্যাড করি। তাহলে আমরা হচ্ছে আমাদের যে ফাইল স্ট্রাকচার সেটা আগে রেডি করি। ডক টাইপ এসটিএমএল, HTML head head body শুরু, body শেষ। সো এখানে আমি টাইটেল দিচ্ছি our first bootstrap project। আচ্ছা জাস্ট এখানে আমরা কি লিখছি, HTML হেড ট্যাগ, হেড ট্যাগের ভিতরে টাইটেল রাখছি, বডি ট্যাগ, বডি ট্যাগের ভিতরে আমরা একটা H1 ট্যাগ রাখছি। সেটাকে যদি আমরা ভিউ করি, তাহলে জিনিসটা এখানে এরকম দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে, এই বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইল সেটা আমাকে অ্যাড করতে হবে। তো জাস্ট আমি লিঙ্কের লাইনটাকে কপি করব, কপি করে আমাদের হেড ট্যাগের ভিতরে সেই লিঙ্কের লাইনটাকে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে? এখানে আরো অনেক কিছু আছে, দেখবেন যে HREF
আর হচ্ছে আপনার এই রিলেশন স্টাইল শিট ছাড়াও ইন্টিগ্রিটি আরও কিছু আছে, এগুলো আমাদের লাগবে না। কস অরিজিন এগুলো লাগবে না, আমাদের শুধু এই দুইটা অ্যাট্রিবিউট নিলে হবে, এইচআরইএফ আর হচ্ছে রিলেশন স্টাইল শিট। সেই দুইটা নিয়েছি, নিয়ে আমরা লিঙ্কটা কি করছি, ক্লোজ করে দিয়েছি। আর সবসময় খেয়াল রাখবেন যে বুস্ট্র্যাপের আপডেট ভার্সনটা আছে কিনা। এখানে দেখবেন যে বুস্ট্র্যাপের অনেকগুলো ভার্সন আছে, 2.3, 3.4, 4.6। সো এখন লেটেস্ট যেটা চলতেছে আমরা সবসময় কাজ করব কি লেটেস্ট ভার্সন, ওল্ড ভার্সনে আমরা অ্যাভয়েড করব। সো লেটেস্ট ভার্সন আমাদের এখানে আছে কত, 5.3, 5.3 চলতেছে। সো আমি দিলাম এখানে হ্যালো ওয়ার্ল্ড আই এম ইউজিং বুস্টার। আচ্ছা, সো আমাদের যে আউটপুট এটা হচ্ছে এরকম। আমি যদি পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখছেন কি লেখাটা কি চেঞ্জ হয়েছে একটু, লেখার যে স্টাইলটা আগে ছিল সেটা থেকে একটু চেঞ্জ হয়েছে না। এটা হচ্ছে, এটার মানে হচ্ছে আমার এখানে কি বুস্ট্র্যাপের সিএসএস অ্যাড হয়েছে। যেরকম আমি যদি দেখতে চাই যে অ্যাড হয়েছে কিনা দেখার জন্য আমি জাস্ট ক্লাস ইউজ করি। সো ওদের বেশ কিছু ডিফাইন করা কি থাকে, ক্লাস থাকে। আমরা এতদিন যেরকম আমরা নিজেদের মতো ক্লাস নাম দিছি, সেই ক্লাস নামে আমরা সিএসএস লিখছি। কিন্তু এখন তো আমরা সিএসএস লিখতেছি, আরেকজনের সিএসএস ব্যবহার করতেছি, তাহলে আরেকজন যেই ক্লাসগুলো ব্যবহার করছে আমাকে সেই ক্লাসগুলোই ব্যবহার করতে হবে। এর মানে কি, তাহলে তাদের যে ক্লাসগুলো আছে সেগুলো আমাকে মুখস্থ করতে হবে। অনেকটা এমনই, ক্লাসগুলো ওদের ব্যবহার করা ক্লাসগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন আমি যদি চাই এই টেক্সটের কালার চেঞ্জ করতে, আমরা সিএসএস এর মধ্যে কি করি, কালার রেড দিলে হয়ে যায় না। তো আমরা যদি এটাকে রেড করতে চাই, ওদের সিএসএস এর লেখা আছে টেক্সট ডেঞ্জার, এই ক্লাসটা যদি কেউ ব্যবহার করে তাহলে কি লেখাটা কি হয়ে যায়, রেড হয়ে যায়। তো আমি যদি পেজটাকে রিফ্রেশ করি দেখবো যে আমার লেখাটা কিন্তু রেড হয়ে গেছে। আমি কোনো সিএসএস লিখি নাই, ওদের ব্যবহার করা সিএসএস। তো এই ক্লাসগুলো আমি কোথায় পাবো, আপনি ধরুন যে এই যে এখানে অসংখ্য লিস্ট আছে, ঠিক আছে। এই লিস্টগুলোর মধ্যে এই যে যেরকম কন্টেন্ট, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি হচ্ছে টেক্সট। আপনি যদি টাইপোগ্রাফি ক্লিক করেন, টাইপোগ্রাফি রিলেটেড যতগুলো সিএসএস ওরা লিখছে সবগুলো এখানে কি দেওয়া আছে। যেমন আপনি এখানে আমরা H1 ট্যাগ, H1 থেকে H6 ট্যাগ ব্যবহার করতে পারি না, করলে এরকমটা দেখাবে। কিন্তু আমরা যদি চাই, বা আমরা যদি পি ট্যাগের ভিতরে ক্লাস H1 লিখি, তাহলে পি ট্যাগ কিন্তু ছোট হয় না, কিন্তু ক্লাসে যদি আমরা H1 লিখি তাহলে সেটা কি H1 ট্যাগের মতো দেখাবে। ঠিক একইভাবে ক্লাসে যদি আমরা H2 লিখি তাহলে আমাকে H2 ট্যাগের মতো দেখাবে। ঠিক আছে, ঠিক একইভাবে পর্যায়ক্রমে আমরা H1 থেকে H6 ক্লাস যদি ব্যবহার করি তাহলে এই H1 থেকে H6 এর ট্যাগের যতটুকু ফন্ট সাইজ হয় ততটুকু দেখাবে। তারপরে এখানে আছে আপনার কালার, তো না কালার, কালার এখানে কোথায় আছে, ইমেজ টাইপোগ্রাফি ব্রেক, কালার। তো যে কালারে যদি যাই আমরা দেখবো যে এখানে অসংখ্য কালারের সিএসএস থাকবে। এই যে প্রাইমারি, প্রাইমারির জন্য আপনাকে লিখতে হবে টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি দিলে এই কালারটা আসবে, প্রাইমারি দিলে এই ব্লু কালারটা আসবে। আমরা ড্যাঞ্জার ব্যবহার করছি এই জন্য ড্যাঞ্জার রেড কালারটা আসছে, ঠিক আছে। আমরা টেক্সট সাকসেস ব্যবহার করলে এই গ্রিনটা আসবে, টেক্সট ইনফো ব্যবহার করা যায়। এরকম এখানে আরো বেশ কিছু কালার কোড আছে। তো এই সিএসএস গুলো আমাকে সব মনে রাখতে হবে। যেমন আমরা যদি টেক্সট ডেঞ্জারের জায়গায় আমরা ব্যবহার করি টেক্সট সাকসেস, লিখে সেভ করে যদি আমরা আউটপুটটা দেখতে যাই দেখবো যে আমার লেখাটা কী হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এরপরে ধরুন যে বাটন, আমরা যদি কোনো বাটন দেখতে চাই, নর্মালি আমরা বাটন ট্যাগ ব্যবহার করি। এরপরে বাটনের কি করি, সিএসএস করি, ক্লিক মি। আচ্ছা, বাটন মুভ। তো এখানে বাটনের মধ্যে বাটনের জন্য ক্লাস থাকে বাটন, বাটন প্রাইমারি। কিছু কমন প্যাটার্ন থাকে যেগুলো ব্যবহার করতে করতে আপনি বুঝে যাবেন যে ক্লাসগুলো কেমন হতে পারে। যেরকম লার্ন মোর বাটনটা দেখছেন, আমরা শুধু বাটন ট্যাগ ব্যবহার করছি আর ওদের দুইটা ক্লাস ব্যবহার করছি, একটা হচ্ছে বাটন ক্লাস আর একটা হচ্ছে বাটন প্রাইমারি ক্লাস। তাহলে আমার বাটনটা দেখাচ্ছে আমার, ঠিক আছে। সো আমি যদি, তাহলে আমার কালার, আমি যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে কি কি কালার হতে পারে, আমি এখানে ড্যাঞ্জার দিতে পারবো। সো আমি যদি ড্যাঞ্জার দিই তাহলে আমার কালার বাটনটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। সো ওদের এরকম বেশ কিছু প্যাটার্ন আছে। সাকসেস আছে, সাকসেস থাকলে কি হয়, গ্রিন হয়ে যায়, যেমন এই যে গ্রিন দেখাচ্ছি। তারপরে হচ্ছে আপনি এখানে যদি সাকসেস না ব্যবহার করে যদি চান,
ইনফো ব্যবহার করতে, তাহলে আবার আরেকটা কালার আসবে, যে ইনফো কালার। আমরা কয়েকটা বাটন নিয়ে নিই তাহলে বাটন প্রাইমারি, সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি ডেঞ্জার, তারপরে হয় আপনার সাকসেস, ডার্ক, আর হচ্ছে ইনফো। এই পাঁচটা হচ্ছে কমন প্যাটার্ন। তাহলে দেখুন যে পাঁচটা কালার চলে আসছে এখানে। এটা হচ্ছে আমার প্রাইমারি, এটা হচ্ছে আমার সেকেন্ডারি, এটা হচ্ছে ডেঞ্জার, এটা সাকসেস, এটা ডার্ক, আর এটা হচ্ছে কি ইনফো। কালারের প্যাটার্নগুলো বুঝে গেছে? সো যদি আমি টেক্সট কালার করতে চাই তাহলে টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট ডেঞ্জার, টেক্সট সাকসেস, টেক্সট ডার্ক, টেক্সট ইনফো। ওদের হচ্ছে এই পাঁচটা প্যাটার্ন। আপনার যদি এই পাঁচটার বেশি প্রয়োজন হয় তখন আমাদেরকে ওই যে আগের মতো সিএসএস বা আমাদের এক্সট্রা সিএসএস অথবা স্টাইল ব্যবহার করতে হবে। ধরুন আমি চাচ্ছি যে পাঁচটা কালার না, অন্য কোনো কালার ব্যবহার করতে। তো অন্য কোনো কালার ব্যবহার করতে হলে আপনাকে এখানে স্টাইল দিয়ে তারপরে ব্যবহার করতে হবে। অথবা আপনি এখানে আপনার নিজের একটা ক্লাস দিলেন, নিজের একটা ক্লাস দিয়ে তারপরে সিএসএস ফাইলের মধ্যে কি করবেন। নর্মালি একটা প্রজেক্ট শেষ করার জন্য আপনার পুরোপুরি বুটস্ট্র্যাপ দিয়ে পুরোটা করা যায় না, কারণ বুটস্ট্র্যাপের সব ডিজাইন, বুটস্ট্র্যাপের যে সিএসএস গুলো আছে সেগুলো দিয়ে সবগুলো ডিজাইন তোলা যায় না, কারণ ক্লায়েন্টের বিভিন্ন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে বিভিন্ন রকম। আমাদেরকে হয়তো কিছু কিছু সুযোগ সুবিধা আমরা পাই, যেমন এখানে আমার টেক্সটের কালার, পরে হচ্ছে আপনার এই যে বাটনের কালার, এগুলো থাকে কমন কিছু কালার। এই কালারগুলো যদি ব্যবহার হয় তাহলে এগুলোর জন্য আমার ক্লাস লিখতে হচ্ছে না। ঠিক আছে, তো এই কাজগুলো হচ্ছে কমে যায়। কিন্তু আপনার যদি অন্য কোনো কিছুর প্রয়োজন হয় আপনাকে ওই আগের মতোই কিন্তু সিএসএস ফাইল ব্যবহার করতে হবে। বুঝে গেছে? যদি কোনো কাজ আপনি বুস্টেপ দিয়ে সার্ভ করতে না পারেন আপনাকে অবশ্যই সিএসএস ফাইল ব্যবহার করতে হবে, আর এটা করতেই হবে। কারণ একটা প্রজেক্ট, পুরো একটা প্রজেক্ট সিএসএস ফাইল দিয়ে মানে বুস্টেপ দিয়ে রেডি করা সম্ভব না, কাস্টম সিএসএস লিখতেই হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার বাটন, বাটন টেক্সট। সো এখানে আরো অনেক কিছুই বানানো আছে, যেরকম ফরমের মধ্যে আমরা কালকে সার্ভে ফরমটা ডিজাইন করছি। ঠিক আছে, সার্ভে ফরম ডিজাইন করার জন্য আমাদের ইনপুট আউটপুটের অনেক ডিজাইন করা লাগছে না? কিন্তু এখানে কি আছে, রেডিমেড সব ডিজাইন করা আছে। যেরকম যে ওদের কিছু ক্লাস আছে যেগুলো লিখলে আপনার এরকম ডিজাইন চলে আসবে। যেমন হচ্ছে যে এদের ইনপুটের মধ্যে আপনি যদি ফরম কন্ট্রোল ক্লাসটা ব্যবহার করেন তাহলে এরকম ডিজাইন চলে আসে। ঠিক আছে, তারপর হচ্ছে চেক বক্সের জন্য আলাদা কিছু সিএসএস থাকে ওদের, যে ফরম চেক, ফরম চেক ইনপুট। তো এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই। ধরেন যে আপনি যখন কাজ করবেন জাস্ট ওদের ওয়েবসাইটে চলে আসবেন, ডকুমেন্টে চলে আসবেন, ডকুমেন্টে গিয়ে আপনি জাস্ট এই যে এখান থেকে বের করে করে যে কি ব্যবহার করলে এই ডিজাইনটা আসবে, কি ব্যবহার করলে ওই ডিজাইনটা আসবে। ঠিক আছে, কিছু সুবিধা পাওয়া যায় এক্সট্রা, যেমন এখানে আমি যদি দেখাই বাটনস আছে, বাটনসগুলো তো একটু দেখাই দিলাম বাটনগুলো। বাটন ছাড়াও আরো অনেক কিছু আছে। অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়ন মানে বুঝি আমরা এরকম, দেখবেন যে অনেক জায়গায় এরকম একটা ডিজাইনের প্রয়োজন হয় যে ক্লিক করলে, লেখার উপরে ক্লিক করলে নিচে আরেকটা কন্টেইনার ওপেন হয় যেখানে ডিটেলস থাকে। ঠিক আছে, এটাকে নাম বলেছে অ্যাকর্ডিয়ন। সো এই অ্যাকর্ডিয়নের ডিজাইনটা তারা অটোমেটিক করা আছে। আপনি যদি ওদের ক্লাসগুলো ব্যবহার করেন, নিজে এখানে দেখতে পারেন যে কি ব্যবহার করছে। ঠিক আছে, এগুলো ব্যবহার কি করছে এগুলো দেখে আপনি লিখলে দেখবেন যে ওদের মতো হুবহু কি হয়ে যাবে, আপনার এই ডিজাইনটা রেডি হয়ে যাবে। সো এই কাজটা আপনার যেখানে করতে বেশি সময় লাগতো এটা ইউজ করলে কি আর কম সময় লাগতেছে না? ধরুন এখানে অনেক ধরনের স্টাইলের অ্যাকর্ডিয়ন আছে। তারপর হচ্ছে অ্যালার্ট আছে, যেমন এই যে অ্যালার্টগুলো, অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি। আমি যদি প্রাইমারি দিই তাহলে কালার এটা আসবে, ডার্ক দিলে এটা আসবে, সাকসেস দিলে এটা আসবে। ঠিক আছে, অ্যালার্ট। অনেকগুলো ওয়েবসাইটে ইউজারকে কি করার প্রয়োজন হয়, অ্যালার্ট করার প্রয়োজন হয়। যেমন আমি যদি এখানে ডিপ ক্লাস দিলাম হচ্ছে অ্যালার্ট, ওদের ক্লাস অ্যালার্ট, আর আমি চাই হচ্ছে এটা অ্যালার্ট সাকসেস দেখানোর জন্য।
Hi, you are logged in successfully. ঠিক আছে, সো দেখি আউটপুটটা কি আসে। পেজটা যদি আমরা রিফ্রেশ করি, যে অ্যালার্টটা চলে আসছে। তো আমি শুধু ওদের মাত্র দুইটা ক্লাস ব্যবহার করছি ডিবের মধ্যে। আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার আর টেক্সটের কালার সব কিন্তু অটোমেটিক কি চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যালার্টের জন্য। সো আমরা যদি সবুজ না চাই, যদি অন্য কোনো কালার চাই অ্যালার্টের, এখানে আছে সবগুলো, যে ডার্ক আছে, রেড আছে, রেড দিলে ডেঞ্জার হবে। ওয়ার্নিং আছে, ওয়ার্নিং দিলে সেটা ইয়েলো কালার হয়ে যাবে। আমরা বাটনের মধ্যেও কিন্তু ওয়ার্নিংটা ব্যবহার করতে পারি, করা হয় না এখানে। যেমন ডেঞ্জারের জায়গায় আমরা যদি ওয়ার্নিং লিখি, টেক্সট ওয়ার্নিং, বাটন ওয়ার্নিং, ওয়ার্নিং লিখলে সেটা কি হয়ে যাবে, ইয়েলো কালারের বাটন চলে আসবে। এই যে ইয়েলো কালার বাটন। আবার অ্যালার্ট যদি আমরা সাকসেস না দিয়ে ওয়ার্নিং দিই, তাহলে আমার এই অ্যালার্টটাও কি হয়েছে, ইয়েলো কালার হয়ে যাবে। তারপর এখানে আছে ব্যাজ। টেক্সটের পাশে যেরকম যদি কোনো সময় প্রয়োজন হয় ব্যাজ দেখানোর জন্য, তাহলে প্রয়োজন হয় এই ডিজাইনটার প্রয়োজন হয়, ব্যাজ। তো ব্যাচের জন্য জাস্ট ক্লাস ইউজ করতে হয়, ব্যাচ টেক্সট বিজি প্রাইমারি। আপনার প্রাইমারি কালারের জন্য প্রাইমারি, সেকেন্ডারির জন্য সেকেন্ডারি, সবগুলো কালার এখানে দেওয়া আছে। বাটন, বাটন গ্রুপ। সো আপনি যদি একসাথে বাটন তিনটা, যেমন এই তিনটা বাটন একসাথে আলাদা আলাদা নাই, এই গ্রুপ যদি করতে চান তাহলে ওদের বাটন গ্রুপের কিছু ক্লাস আছে, এগুলো ব্যবহার করতে পারেন। তারপরে কার্ড, আমরা এই যে এখানে সুন্দর করে কার্ডের ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে, আমরা ব্লগ ডিজাইন করার জন্য কার্ড ডিজাইন করছিলাম না। সো ওদের এখানে দেখবেন যে ডিফল্ট কিছু কার্ডের ডিজাইন করা থাকে, এই সিএসএস গুলো ব্যবহার করলে কার্ড হয়ে যায়। যেমন একটা কার্ড যদি আমরা এখানে বানানোর ট্রাই করি, ডিপ ডিপ ক্লাস কার্ড, ডিপ ডিপ ক্লাস কার্ড বডি। এবারে যে কার্ডের মধ্যে যে বর্ডার চলে আসছে আপনার, আপনি যদি এখানে শ্যাডো দিতে চান, আমরা শ্যাডো দেওয়ার জন্য সিএসএস লিখতাম না, এখানে জাস্ট আপনি ক্লাস শ্যাডো লিখলে শ্যাডোটা চলে আসবে। শ্যাডো, শ্যাডো লিখলে দেখবেন যে আপনার এই যে হালকা একটু ছায়া চলে আসছে, দেখছেন। তাহলে আপনার হচ্ছে কার্ড বানানোর জন্য আপনাকে প্রথমে একটা ডিপ নিতে হবে, যার মধ্যে ক্লাস থাকবে কি কার্ড। এর ভিতরে আরেকটা ডিপ নিতে হবে, যার মধ্যে ক্লাস থাকবে কার্ড বডি। এর ভিতরে আপনি যা ডিজাইন করার করতে পারেন। ঠিক আছে, আর আপনি যদি কার্ড হেডার নামে আরেকটা জিনিস আছে, ডিপ ক্লাস কার্ড হেডার। তাহলে যে কার্ডের মধ্যে যদি হেডার দেওয়ার প্রয়োজন হয়, তাহলে হেডারের কালারটা চেঞ্জ হয়ে গেল, আলাদা বর্ডার চলে আসলো, টেক্সটের ফন্ট ইয়ে হয়ে গেল। তো এগুলো হচ্ছে সবগুলো আলাদা আলাদা ওদের কার্ডের কি থাকে, সিএসএস থাকে, যেগুলো আপনাকে দেখে দেখে করতে হবে। এখানে ওদের ডিফল্ট বেশ কিছু কার্ডের ডিজাইন করাই আছে। আপনি কার্ডের মধ্যে যদি চান ইমেজ অ্যাড করতে, ইমেজ অ্যাড করতে পারেন। এই কার্ড যে ক্লাসটা ব্যবহার করছে, যে ডিপ, তার মধ্যে কি দিছে ইমেজ, তারপরে দিছে কার্ড বডি। ঠিক আছে, অর্থাৎ আমার এই কার্ডের পরেই আমি এখানেই চালাই কি ব্যবহার করতে পারবো, ইমেজ ট্যাগ ব্যবহার করতে পারবো। কিন্তু ইমেজের মধ্যে আবার ক্লাস দিতে হবে কি কার্ড ইমেজ টপ। তারপর আমি ইমেজে এসআরসি দিয়ে আর যাই দিই চলে আসবে। আচ্ছা, আমরাও তাহলে একটা ইমেজ দিই।
ইমেজের সাইজ অনেক বড়, এটাকে যদি একটু ছোট করে দিই। ইমেজের সাইজ এখানে স্টাইল সো এখানে আমরা যেটা ছিলাম কার্ডের ইমেজ, তারপর লিস্ট গ্রুপ, তারপর আরো বেশ কিছু জিনিস এখানে আছে, যেমন ক্যারোজেল। ক্যারোজেল আমাদের ইমেজে এই ওয়েবসাইটে প্রায় এরকম ক্যারোজেলের প্রয়োজন হয়, হ্যাঁ দেখবেন যে অনেক আছে এরকম। সো হচ্ছে আপনার এই জাস্ট এখানে যে সিএসএস গুলো ওরা ব্যবহার করছে এগুলো দিয়ে লিখলেই আপনার হয়ে যাবে, এই ক্যারোজেলটা পুরোপুরি চলে যাবে। এখানে পরে কলাপস আছে, কলাপসটা কি? আচ্ছা, ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন অটোমেটিক ড্রপ ডাউন ডিজাইন করাই আছে ওদের। সো আপনি যদি জাস্ট এই ওদের কোডটা কপি করেন আর আপনার এখানে পেস্ট করেন, ড্রপ ডাউনটা চলে আসবে আপনার। ঠিক আছে, বাটনটা আসছে কিন্তু ড্রপ ডাউনটা আসে নাই। এটার কারণ হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে খেয়াল করবেন যে আমরা শুধু লিঙ্ক সিএসএস ব্যবহার করছি, ঠিক আছে, কিন্তু ওরা বলছে যে ওদের স্ক্রিপ্টও একটা আছে, জাভা স্ক্রিপ্ট। ওদের কি আছে, একটা জাভা স্ক্রিপ্টও আছে, বলছে যে জাভা স্ক্রিপ্টটাও দেখেন এই বডিটাকে শেষে ব্যবহার করতে বলছে। তাহলে হচ্ছে জাভা স্ক্রিপ্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আমার কাজ করবে। যেমন হচ্ছে আমার এখানে যে ড্রপ ডাউন, আমি হচ্ছে বলছিলাম যে ক্লিক করলে এই জিনিসটা যে আসতেছে, তো এই জিনিসটা মূলত আমার জাভা স্ক্রিপ্ট ছাড়া কিন্তু হয় না। তো আমি যদি বডি ট্যাগের মধ্যে কি করি, বডি ট্যাগের মধ্যে ওদের যে স্ক্রিপ্ট আছে, তো ওদের স্ক্রিপ্ট একটা আমরা কি করলাম, ব্যবহার করে দিলাম। স্ক্রিপ্টটা হচ্ছে আমার সিএসএস এর মতো, আমি চাইলে ইনলাইন সিএসএস এর মতো ইনলাইন স্ক্রিপ্ট লিখতে পারি, ইন্টারনাল স্ক্রিপ্টও লিখতে পারি, এক্সটার্নালও লিখতে পারি, আবার সিরিয়ালও করতে পারি। ঠিক আছে, যেমন এটা কি আমার জাভাস্ক্রিপ্টের সিডিএন ব্যবহার করা না, যেটা হচ্ছে থার্ড কোনো ওয়েবসাইটে কি করা, ইউজ করা আছে। ঠিক আছে, যেমন আমরা সিএসএস এর মধ্যে আমরা এই অ্যাট্রিবিউট হিসেবে স্টাইল ব্যবহার করে সিএসএস লিখতে পারি, আবার হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ ব্যবহার করেও সিএসএস লিখতে পারি, আবার সিএসএস ফাইলের মধ্যেও সিএসএস লিখা যায়। ঠিক একইভাবে স্ক্রিপ্টও সেম, জাভা স্ক্রিপ্টও আপনার স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনি লিখতে পারেন, অ্যাট্রিবিউট হিসেবে আপনার ট্যাগের ভিতরেও লেখা যায়, আবার হচ্ছে আপনি আলাদা জেএস ফাইল বানায় সেটার ভিতরেও লিখতে পারেন, অথবা কোনো সার্ভারে লেখা আছে সেটার লিঙ্ক দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমরা স্ক্রিপ্টটা এখানে অ্যাড করে দিলাম, তারপর যদি আমি পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে ড্রপডাউনটা এখন কাজ করতেছে। ঠিক আছে,
তো জাভাস্ক্রিপ্ট রিলেটেড যা আছে তার জন্য আমার এই জাভাস্ক্রিপ্টের এই জিনিসগুলো লাগবে। তারপর এখানে আর কন্টেন্টের মধ্যে ফর্ম কম্পোনেন্ট এই যে অ্যাকর্ডিয়নের যে এই ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা জাস্ট যদি ওদের এই কোডটাকে কপি করি আর আমাদের এখানে পেস্ট করে দিই, ঠিক আছে, পেস্ট করে দেখি আউটপুটে কি আসতেছে। দেখবেন যে অ্যাকর্ডিয়নটা দেখছেন ওদের মতো আমাদের এখানে চলে আসছে না? তাহলে কি আপনারা কি এখন আস্তে আস্তে কপি পেস্ট শিখতেছেন নাকি? কপি আর পেস্ট, এখান থেকে যদি মডিফিকেশন করার প্রয়োজন হয় তখন হচ্ছে আপনাদের নিজেদের মতো করে মডিফিকেশন করতে হবে। আর আমি যেটা সবসময় বলে দিছি যে বুস্ট্র্যাপ দিয়ে হচ্ছে 100% কি করা যায় না, ডিজাইন তোলা যায় না, আপনাদের ওই সিএসএস জাভাস্ক্রিপ্ট আলাদা লিখতেই হবে। যার জন্য আমরা প্রথমে সিএসএস জাভাস্ক্রিপ্ট এখনো যায়নি, সিএসএস এর বেসিকগুলো আমরা দেখাই দিছি, ঠিক আছে। তো এখানে এরকম যতগুলো কন্টেন্টই আসে না কেন সবগুলোই আপনি এরকম কি জাস্ট ওখান থেকে কপি আর আপনার এখানে পেস্ট। মানে ওদের এখানে দেখেন এক্সাম্পল আছে, ঠিক আছে। এই এক্সাম্পলে যদি আপনি যান দেখবেন যে কতগুলো ডিজাইন ওরা অলরেডি এক্সাম্পল হিসেবে আপনাকে দিয়ে রাখছে যে আপনি কি কি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে, যে অনেকগুলো ডিজাইন ওরা এখানে দিয়ে রাখছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে থিমসে যদি আপনি যান, এটা দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু ওদের বুস্ট্র্যাপ দিয়ে বানানো, ঠিক আছে। আমরা যদি ওয়েবসাইটে ভিজিট করি, এই যে এটা একটা হচ্ছে সিম্পল ওয়েবসাইট, এটা হচ্ছে ই কমার্স রিলেটেড ওয়েবসাইট যেখানে হচ্ছে ফুড কিছু বিক্রি করে, ফ্রেশ কার্ট। তো এই যে ওয়েবসাইটের পুরো ডিজাইনটা আপনি দেখতেছেন এটা পুরোটাই ওদের বুস্ট্র্যাপ দিয়ে বানানো, ঠিক আছে। সো বুস্ট্র্যাপ দিয়ে হচ্ছে আপনি সুন্দর সুন্দর এই ওয়েবসাইটগুলো আপনি ডিজাইন করতে পারবেন। তবে এখানে হচ্ছে অনেক কিছু আর অ্যাড করা আছে, শুধু বুস্ট্র্যাপ দিয়ে হয় না, আর অনেক কিছু এখানে অ্যাড করছে। যেমন এই যে এখানে দেখেন আমরা একটা ক্লাসে দেখছিলাম ফ্লোটিং বাটন কীভাবে ব্যবহার করে, দেখছেন? এই ওয়েবসাইটের মধ্যে এখানে ফ্লোটিং বাটন আছে, বাইনাতে ক্লিক করলে সে আরেক জায়গায় হয়তো নিয়ে যাচ্ছে, বাইনাতে ক্লিক করলে আমার আরেকটা ওয়েবসাইট নিয়ে যাচ্ছে, যে ডিজাইনটা ওরা করছে সেটা বিক্রি করতেছে $49, 149, $449। নেক্সট ইজ ই-কমার্স ওয়েবসাইট। আচ্ছা, সো এখানে সো এখানে ন্যাপবার, যে ন্যাপবার আছে, আমরা ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নেভিগেশনের কাজ করা, ঠিক আছে। এখানে অলরেডি কিছু নেভিগেশন সেট বানানোই আছে, যদি এগুলো দিয়ে আপনি সার্ভ আপনার পারপাস সার্ভ করতে পারেন তো হলো, আর যদি না হয় তাহলে নিজেকে ডিজাইন করতে হবে। যেমন এখানে প্রথম যেই নেভিগেশন ডিজাইনটা আছে এটাকে যদি আমরা কপি করে আমাদের সাইটে নিয়ে দেখি কী হবে। যেহেতু নেভিগেশন একদম উপরে থাকবে, কেমন উপরে দিই একদম বডিটাকে শুরুতে। সো পেজটা যদি রিফ্রেশ করে দেখেন এই যে নেভিগেশনটাও কি চলে আসছে, ড্রপ ডাউন সহ চলে আসছে। সো এখানে নেভিগেশনের মধ্যে দেখেন কি কি ক্লাস ওরা ইউজ করছে, ন্যাপ ট্যাগের ভিতরে ক্লাস দিচ্ছে ন্যাপবার এক্সপ্যান্ড এলজি, কপি করে করে দিবেন কি না? হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই যে আপনার এখান থেকে এই যে এখানে কপি বাটনই আছে, কপি টু ক্লিকবোর্ড, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। অথবা আপনি এমনি ধরে টান দিলে সব কপি হয়ে যাবে, সবগুলোকে ধরে টান দিয়ে সবগুলোকে সিলেক্ট করলেন, তারপরে কন্ট্রোল সি দিলেও কপি হবে, একই কথা। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম সেটা হলো, আচ্ছা রেসপন্সিভের বিষয়টা বলতেছিলাম। সো বুস্ট্র্যাপেরও প্রথমে আপনি যখন বুস্ট্র্যাপের প্রথম পেজে গেছেন ওরা বলছে কি এটা ফাস্ট এবং কি হয় রেসপন্সিভ সাইট বানানো যায়, ঠিক আছে। সো আমরা যা যা লিখছি এতক্ষণ এগুলোকে যদি আমরা একটু ছোটো করে স্ক্রিন করি, ছোটো করে দেখি যেগুলো রেসপন্সিভ হয় কিনা। কারণ আমরা যদি স্ক্রিন বড় করি, আপনারা হচ্ছে এই নেভিগেশনটা খেয়াল করবেন, এখন নেভিগেশন সবগুলো লিঙ্ক এভাবে দেখাচ্ছে না,
আমি যদি আস্তে আস্তে স্ক্রিন ছোট করি, ধরো যেটা মোবাইল অথবা ট্যাব স্ক্রিনে চলে আসছে, দেখেন এখন শুধু ন্যাপবার লেখা, আর এখানে একটা কি আছে, এখানে একটা বাটন আছে, এই বাটনে আপনি ক্লিক করলে বাকি লিঙ্কগুলো আসতেছে। সো এটা হচ্ছে পুরোপুরি কি মোবাইল রেসপন্সিভ। মোবাইলের মধ্যে একরকম থাকবে, আর আমার কম্পিউটার বা ল্যাপটপে থাকবে আরেক রকম। বুঝা গেছে বিষয়টা? তো রেসপন্সিভের জন্য যে আমাদের কুয়েরি এটা সেটা এত কিছু লাগতেছে না, এগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে। ওরা সব লিখেই রাখছে ওদের সিএসএস এর মধ্যে। যে সিডিএন লিঙ্ক ওরা দিয়ে দিছে সিএসএস এর জন্য এটা, জাভাস্ক্রিপ্টের জন্য এটা। জাভাস্ক্রিপ্ট ছাড়াও জাভাস্ক্রিপ্ট রিলেটেড যেগুলো, যেমন ড্রপ ডাউন, অ্যাকর্ডিয়ন, ম্যাক্সিমাম সবগুলো জাভাস্ক্রিপ্ট রিলেটেড। ঠিক আছে? সো কয়টা বাজে, সময় কি আছে? 3:35 হচ্ছে। সো আমরা যেটা করি, যে ডিজাইনগুলো অলরেডি আমরা HTML CSS দিয়ে করছি সেগুলো আমরা আবার বুটস্ট্র্যাপ দিয়ে করার ট্রাই করব। ঠিক আছে? এর মধ্যে একটা ছোটখাটো একটা করি আমরা, সেটা হচ্ছে সবথেকে ছোট ছিল কোনটা, অনলাইন সার্ভে করার না, ফার্নিচার সেট। আচ্ছা, ছোট একটা জিনিস দেখাই আমি এখানে। এখানে আছে index.html, এখানে আরেকটা CSS ফাইল, সরি HTML ফাইল, init.html। এটার মধ্যে হচ্ছে আমরা বুস্টার দিয়ে ইয়াটা ডিজাইন করি, একটা নর্মাল কার্ড ডিজাইন করি। আমরা ফার্নিচারের মধ্যে একটা সেকশন ডিজাইন করছিলাম না, মনে আছে? ওই সেকশনটাই আমরা এখানে ডিজাইন করার ট্রাই করি। কত শর্টকাটে করা যায় ওইটাই দেখি, কই সবই করি। এখানে কি পাওয়া যাবে? ছবি টবি ফাইল টাইল দিয়ে ভরা দিয়েছি। আচ্ছা, এই যে ড্রপ চেয়ার যে সেকশনটা, এটাই ট্রাই করি কেমন। সো তাহলে হচ্ছে আমাদের ডক টাইপ HTML। আচ্ছা, যেহেতু আমরা কপি পেস্ট করে শিখছি, আরেকটু চূড়ামি করি, কি বলেন? কারণ আমি বলি আর না, আমি করি আর না করি, আপনারা তো করবেনই। তো আমি আর এত কষ্ট কেন করবো? এই যে দেখেন, ওরা হচ্ছে এখানে আপনার এই যে লিঙ্ক, সিএসএস আর ওই যে বুটস্ট্র্যাপ, এই জাভাস্ক্রিপ্ট অ্যাড করে একদম ইনিশিয়াল যেটা ডক টাইপ HTML, হেড ট্যাগ, বডি ট্যাগ সব রেডি করে দিয়ে দিয়েছি। ঠিক আছে? জাস্ট কপি আর পেস্ট। এখন আমরা একটু আগে থেকে সিনিয়র হয়ে গেছি, তাই না? তো আমাদের সব এখানে রেডি হয়ে গেছে। বুটস্ট্র্যাপ ফার্নিচার ওয়েবসাইট। তো সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। এখন আমাদের শুধু কাজ হচ্ছে ওই সেকশনটা রেডি করা, কেমন? আসলে ওই সেকশনটা কীভাবে লেখে, ওই সেকশনটার জন্য আমরা হচ্ছে আপনার ডিসপ্লে, ফ্লেক্স অথবা কি গ্রিড, দুইটা প্রপার্টি দেখছিলাম না? সো বুটস্ট্র্যাপ দিয়ে সেগুলো কীভাবে করা যায়, কারণ হচ্ছে আমরা যে ডিজাইনটা করার জন্য বলতেছি, এই ডিজাইনটার জন্য আমাকে হয়তো গ্রিড অথবা কি ফ্লেক্স ব্যবহার করতে হবে, তাই তো? তো এখন আমরা বুটস্ট্র্যাপে কীভাবে ব্যবহার করবো? বুটস্ট্র্যাপের জন্য বেশ কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে আপনি রো দিয়ে শুরু করবেন। কি দিয়ে? রো। আচ্ছা, তার আগে এখানে একটু নিই, সেটা হচ্ছে কন্টেইনার নামে একটা ডিপ রাখতে হয়। ডিপ, এটার ক্লাস হবে কন্টেইনার। এই কন্টেইনার হচ্ছে আপনার এই যে স্ক্রিনের সাইজ থেকে কি করে একটু ভিতরে পেডিং দিয়ে রাখে। ঠিক আছে? যেমনটা হচ্ছে আমার কই ডিজাইন কি করছি, যেমন এখানে দেখবেন যে এইটা একদম স্ক্রিনের সাথে লেগে আছে না সবগুলো। আমি যদি এই কন্টেইনার ক্লাসটা ব্যবহার করি, তাহলে স্ক্রিন থেকে জিনিসটা কি থাকবে, একটু ভিতরে থাকবে, পেডিং থাকবে, দেখতে সুন্দর লাগবে। তো এইটা হচ্ছে কন্টেইনার ক্লাস দিতে হবে। সো কন্টেইনারের পরে আপনি ডিপ রো ক্লাস দিবেন। ঠিক আছে?
এবার এই রো হচ্ছে আপনার গ্রিডের কাজ করে। কিসের কাজ? গ্রিড। আমরা হচ্ছে গ্রিডের মধ্যে দেখছিলাম যে একটা গ্রিড কয়টা ভাগে ভাগ করা যায়? 12টা ভাগ। কয়টা ভাগ? 12 ভাগ। গ্রিডের ভিতরে আপনি 12টা ভাগ করতে পারবেন। তো এখন আমার এখানে ভাগ লাগবে কয়টা এই ডিজাইনটা করার জন্য? 2টা না? ইমেজের জন্য একটা, আর ড্রপ চেয়ার এই টেক্সটগুলোর জন্য একটা ভাগ। ঠিক আছে? আচ্ছা, সো এখানে আপনার, আমরা যদি এখানে যাই কন্টেইনার গ্রিড, এই যে, সো প্রথমে হচ্ছে আপনার রো ক্লাস থাকবে, এটা হচ্ছে আপনার প্যারেন্ট চাইল্ড। এর ভিতরে আপনি যতগুলো কলাম চান ততগুলো কলাম কি ব্যবহার করবেন? ক্লাস ব্যবহার করবেন, যে কল নামে ক্লাস। যেমন এখানে ওরা 3টা কলাম চাইছে, এর জন্য 3টা ডিপ দিছে চাইল্ড এলিমেন্ট। চাইল্ড এলিমেন্টের মধ্যে 3টার মধ্যে ক্লাস কি দিছে? কল। ঠিক আছে? তো আপনি যদি কল দেন, কল মানে হচ্ছে কলাম, কলামের সংক্ষিপ্ত লিখছে ওরা কল। তো 3টা কলাম দেওয়ার কারণে 3টা অটোমেটিক কি সাইজ নিয়ে নিছে। এই 3টা কল ছাড়াও আপনার যদি আরো বেশি বা কম প্রয়োজন হয়, যেমন এই যে ওরা 2টা কল ব্যবহার করছে, 2টা কলাম আসছে এখানে। ঠিক আছে? আবার 3টা কলাম ব্যবহার করছে, 3টা কলাম চলে আসছে। রোর ভিতরে হইতে হবে, অবশ্যই রোর ভিতরে থাকতে হবে। কিন্তু আপনি যদি চান যে সাইজগুলোকে বড় ছোট করতে, তাহলে কি করবেন? যেমন কি যে রোর ভিতরে একটা ডিপ নিচে কল, আর একটা ডিপ নিচে যেটা দিচ্ছে কি কল 6, এবং আরো একটা ডিপ নিচে সেটা হচ্ছে আবার কি কল। এই যে টোটাল 3টা ডিপ নিচে সে, প্রথমটা দিছে কল, দ্বিতীয়টা দিছে কল 6, তৃতীয়টা হচ্ছে কি কল। তাহলে আমি বলছি যে গ্রিড হচ্ছে আপনার ডিসপ্লেকে বা একটা রোকে 12টা ভাগে ভাগ করে। কয় ভাগে? 12 ভাগে। তো আপনি কল 6 দিলেন মানে হচ্ছে সেটা কি 6 ভাগ নিয়ে নেবেন। কয় ভাগ? তাহলে বাকি যে 6 ভাগ আছে, বাকি যে 6 ভাগ আছে সেটা হচ্ছে বাকি যে 2টা কল আছে সেই 2টা কল কি করে নেবে? ভাগ করে নেবে। যেমনটা প্রথমটা যদি আপনি খেয়াল করেন, এটাই আপনার 6 ভাগ নিয়ে নিছে, বাকি 6 ভাগকে 3 ভাগ 3 ভাগ করে এটা দুজনে নিছে। বুঝে গেছে? আর আপনি যদি এরকম করে কল 6 ডিফাইন না করেন, তাহলে সেই ক্ষেত্রে তারা অটো নিয়ে নেবে, সবাই কি সমান ভাগ করে নিয়ে নেবে। আমি যদি 3টা কলাম ব্যবহার করি, তাহলে 3 4 12, একজনের 4 4 করে নিয়ে নিবে। বুঝে গেছে বিষয়টা? অটো হয়ে যাবে জিনিসটা। সো আমরা এখানে যেহেতু আমাদের 2টা দরকার, সো আমরা এখানে ক্লাস দিয়ে দিলাম। আমরা শুধু কলও দিতে পারি অথবা কল 6ও দিতে পারি। যেহেতু আমাদের 2টা দরকার, কল 6 করলে কি হয়ে যাবে? 2টা দিলে 12 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এখানে ডিপটা ক্লোজ করা হয়নি, ডিপ ক্লোজ করলাম। আরেকটা ডিপ নিব যেটার ভিতরে টেক্সট থাকবে, ক্লাস কল 6। তাহলে প্রথমটার মধ্যে হচ্ছে আমার ইমেজ। চেয়ারের ছবি লাগবে কেমন? সো আমার এস্টিমেল ফাইল হচ্ছে এটা, আর ছবিটা আমি এখানে রেখে দিছি। তাহলে আমার কোনো ফোল্ডারের ভিতরে আমি ছবিটা রাখিনি, কেমন? তাহলে এসএসসি দেওয়ার সময় শুধু কি ছবির নামটাই দিয়ে দেবে। জেপিজি ছিল না? জেপিজি। তো দেখি আগে ইমেজটা কি সাইজ মতো আছে না ছোটো করতে হবে। পরিবেশ সেট করি, সেটাকে ওপেনই করি। ভিউতে গিয়ে কারেন্ট ফাইল ইচ, তাহলে ইমেজটা তুলনামূলক বড় আছে। আচ্ছা থাক, এটা আগে দেখি, ডিজাইনটা শেষ করি তারপরে। তারপর ছিল আমার টেক্সট। টেক্সটের মধ্যে লেখা ছিল ড্রপ চেয়ার দ্য ইউলো লেদার এডিশন, তারপর হচ্ছে সাম টেক্সট অ্যান্ড বাটন। ফাইন। তাহলে H1 ড্রপ চেয়ার, H4 the ইউলো লেদার এডিশন।
লরেম টেক্সট। এরপরে একটা বাটন লাগাবো। বাটনের জন্য বাটন বাটন প্রাইমারি ক্লাস ব্যবহার করলাম। আর এই ট্যাগগুলোতে কোনো ক্লাস এখনো ব্যবহার করি নাই। কল সিক্স। আচ্ছা দেখি আউটপুটটা কেমন আসছে, কতটুকু কাছাকাছি আসে। আচ্ছা, সো যদি এই লেখাটা যদি মাঝখানে আসতো ছবিটার সাথে তাহলে আরো সুন্দর লাগতো। কেমন? তাহলে মাঝখানে কিভাবে নিয়ে আসতে হবে? সো আমরা জানি যেহেতু এটি গ্রিড, ডিসপ্লে গ্রিড, গ্রিড টেমপ্লেট, কলাম হচ্ছে অটো অটো, তারপরে কি দিতে হয় সেন্টারে নিয়ে আসার জন্য জাস্টিফাই কন্টেন্ট। সেন্টার দিলে কি এক্স অক্ষ বরাবর সেন্টার আসে, আর অ্যালাইন আইটেম সেন্টার দিলে ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তো আমার ওয়াই অক্ষ বরাবর লাগবে। দেখি ওয়াই অক্ষ বরাবর দিলে আসে কিনা। অ্যালাইন আইটেমস সেন্টার, এই ক্লাস মানে আমার যে সিএসএস প্রপার্টি অ্যালাইন আইটেম সেন্টার দিলে সেন্টারে আসতো। এটা হচ্ছে আমার কি এই প্রপার্টির, এটা হচ্ছে আমার ভ্যালু, এটা হচ্ছে আমার প্রপার্টি, আর ওটা হচ্ছে কি আমার ভ্যালু। ওরা এই প্রপার্টি এবং ভ্যালুকে একসাথে করেই ক্লাসের নামটা রাখছে অ্যালাইন আইটেম সেন্টার। তো দেখি যে কাজ করে কিনা। দেখছেন চলে আসছে। তো ওরা অলরেডি সব কিছু বানিয়ে রাখছিল এখানে। ঠিক আছে, তো চেয়ারের সাইজটাও মোটামুটি ঠিক আছে, এটা চেঞ্জ করবো না। তুলনামূলক কম লেখা লাগছে না? আচ্ছা, বাটন বাটন প্রাইমারি দেখেছি। এখন এখানে কি লিখছি? বাটন আউটলাইন ওয়ার্নিং। ওয়ার্নিং মানে তো আমরা দেখছি কালারের জন্য, ইয়েলো করার জন্য। আর আউটলাইন ডিজাইনটা দেওয়ার জন্য কি হচ্ছে, যে বর্ডারের কালারটা আসছে। ঠিক আছে, আগে কিন্তু আপনি যদি বাটন ওয়ার্নিং দেন তাহলে ডিজাইন কি আসে দেখেন। ঠিক আছে, এরকম আসে। কিন্তু আপনার ডিজাইনটা যদি আমরা দেখি, আমাদের ডিজাইনে কিন্তু ছিল কি বর্ডার কালার ছিল। ঠিক আছে, আর টেক্সটের কালার ছিল, ব্যাকগ্রাউন্ড কোনো কালার ছিল না। তো ওই ধরনের বাটনের জন্য আছে, সেটা হচ্ছে আউটলাইন ওয়ার্নিং। তো আপনি শুধু আউটলাইন বা বর্ডারের কালারটা থাকবে এখানে। ঠিক আছে, তো তারপরে এখানে হচ্ছে আমার ডিজাইনের মধ্যে বাটনটা আরো একটু বড় ছিল, আর একটু পেডিং দিলে মানে ভালো হবে, তাই তো? আসেন তাহলে এখানে আমরা বুঝতে হবে পেডিং এবং মার্জিন কিভাবে দেয়। একদমই সহজ। পেডিং এর জন্য কি পি, আপনি যদি পি 1 2 3 4 5 পর্যন্ত আছে, 1 2 3 4 5, P1 দিতে পারেন, P2 দিতে পারেন, P3 P4 5 দিতে পারেন। তো আপনি যদি P4 দেন তাহলে চারোপাশে চার করে করে কি নিবে, জায়গা নিয়ে নিবে। আমি P4 যদি দিই দেখবেন বাটনটা, দেখছেন চারোদিকে জায়গা নিয়েছে, উপরেও নিয়ে নিচ্ছে, সাইডেও নিয়ে নিচ্ছে। ঠিক আছে, বাট আমার চারোদিকে প্রয়োজন না, আমার শুধু প্রয়োজন
এক্স অক্ষ বরাবর বা ডান পাশ বাম পাশ, তাহলে সেই ক্ষেত্রে সেটাও আছে পি এক্স ব্যবহার করার জন্য বলছে। পি এক্স ব্যবহার করে যদি ফোর দেন তাহলে শুধু এক্স অক্ষ বরাবর আপনার জায়গা নিবে, উপরে আর নিচে আর কিন্তু নেয়নি। আগে থেকে বাটনটা একটু বড় না, তো আপনি যদি এখানে 5 দিয়ে দেন তাহলে আরও বেশি একটু জায়গা নিয়ে নিবে, এবং 5ই মনে হয় দরকার, আরও একটু বড় জায়গা নিয়েছে। ঠিক আছে, এখন আপনি দেখেন হবার করলেও কিন্তু ডিজাইনটা আসতেছে, যেটা আমাদের করা লাগতো, এখন এটা হবার ডিজাইনে চলে আসছে। তারপর ঠিক একইভাবে মার্জিনের জন্য সেম, আপনি যদি মার্জিন দিতে চান এম দিলে M5 চারিদিকে মার্জিন নিয়ে নিবে। আবার যদি এক্স অক্ষ বরাবর দিতে চান তাহলে MX5, যদি ওয়াই অক্ষ বরাবর মানে উপর নিচে দিতে চান তাহলে MY5 দিবেন। বুঝে গেছে? পেডিং এর জন্য সেম, আপনি PY5 দিতে পারেন, তাহলে ওয়াই অক্ষ বরাবর নিবে। তো এটা গেল আমার পেডিং এবং মার্জিনের হিসাব। তারপরে আর কি ডিজাইন আর কি করা যায়? এই রেখাটা আর একটু পাতলা, এখানে কি একটু বেশি মোটা মনে হচ্ছে? আসেন তাহলে এটাকে একটু ফিক্স করা যায় কিনা দেখি। সো এখানে ফন্ট ফন্ট থিম না ফন্ট ওয়েট ক্লাসটা প্লিজ। আচ্ছা আসুন ক্লাসগুলো সমস্যা নেই, যাই এখানে গেলে পেয়ে যাবেন। জাস্ট সার্চ দিব ফন্ট ওয়েট, WEIGST, ফন্ট ওয়েট। ওয়েট রিলেটেড যত কিছু আছে, যেমন আমার হচ্ছে এই চিকন লেখাটা দরকার, কেমন? তাহলে এই চিকন লেখাটার জন্য ওরা ব্যবহার করছে FW লাইটার। সো FW লাইটার, LIGSTER, লাইটার। দেখি কি হয়। তাহলে আমার ডিজাইনটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এবং আমাদের এটা কি ইটালিক ছিল? ইটালিক ছিল। তো ইটালিক করার জন্য আমরা আইটেকও ব্যবহার করতে পারি, আবার চাইলে আমাদের ক্লাস আছে, হ্যাঁ, ইটালিক করার জন্য বুস্টআপের ক্লাস থেকে আমরা ক্লাস ব্যবহার করলেও হবে। এই যে FST ইটালিক, এটা লিখলে আমার কি হয়ে যাবে, ইটালিক হয়ে যাবে। FST ইটালিক, ইটালিক হয়ে গেছে। অথবা আপনি আইটেক ব্যবহার করলে সেটা হয়ে যাবে। বুঝা গেছে? তো আগের থেকে একটু ইজি হয়েছে না? আগের থেকে খুব ফাস্টও কিন্তু কি করতে পারবো, আমরা ডিজাইন তুলতে পারবো। সো আমার এই রো কলমের হিসাবটা বোঝা গেছে তো? আচ্ছা, এবার আসলে যে এখানে এটা কি রেসপন্সিভ হয়েছে কিনা? এটা রেসপন্সিভ হবে না, দেখেন আমরা যত স্ক্রিন ছোট করতেছি দেখেন একটার উপর একটা উঠে যাচ্ছে। কিন্তু আমার এটা কি দরকার ছিল, রেসপন্সিভ দরকার ছিল। তো রেসপন্সিভের বিষয়টা আমরা যদি এখানে কল 6 না দিতাম, আমরা বলে দিচ্ছি যে কল 6 মানে হচ্ছে 12টার মধ্যে 6টা ছোট করে অবশ্যই কি নিবে। এই জন্য এই জিনিসটা কি হয় না, রেসপন্সিভ হয় না। এখন আমরা যদি পেজটাকে রিফ্রেশ করে দেখেন, যখন স্ক্রিন ছোট করছি তখন কিন্তু এটা নিচে চলে আসছে। স্ক্রিন যদি আমরা বড় করি দেখেন এটা কিন্তু পাশাপাশি চলে আসছে, আসছে না? ঠিক আছে, স্ক্রিন বড় করলাম পাশাপাশি আসলো। আর যদি আমরা স্ক্রিন ছোট করি তাহলে আমার সেটাও আবার ছোট স্ক্রিনে গেলে সেটা আবার নিচে নিচে চলে গেছে। এটাই হচ্ছে আমার মূলত রেসপন্সিভ, মোবাইল স্ক্রিনের মধ্যে যেন ডিজাইন না ভাঙে। এবার আসেন যে কল, কিন্তু এখানে প্রবলেম যেটা ফেস হচ্ছে সেটা হচ্ছে কল দেওয়ার কারণে ইমেজের সাইজটা যেহেতু বড়, ইমেজটা মনে হচ্ছে যে সেন্টার থেকে একটু ডান দিকে সরে গেছে, লেখাটা সেন্টার থেকে ডান দিকে সরে গেছে না, দেখে মনে হচ্ছে। এটা কেন? কারণ আমরা কল 6টা দেইনি, যেহেতু আমরা কল দিছি শুধু, যার জন্য অটো সেটা জায়গাটা নিয়ে নিছে, অর্থাৎ যতটুকু কন্টেন্ট ততটুকু জায়গা নিয়ে নিছে। তাহলে আমি যদি এখন রিফ্রেশ করি দেখেন লেখাটা কিন্তু আবার এদিকে চেপে আসলো। ঠিক আছে, তাহলে আমার প্রবলেম দুটো হয়ে গেল না? যদি 6 দিই আমার ডিজাইন ঠিক আছে, আর যদি 6 দিই তাহলে রেসপন্সিভ হচ্ছে না। তাহলে এটা কিভাবে করা যায়? এখন এটার জন্য আবার বুস্টআপে বেশ কিছু জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ওরা আবার বিষয়টাকে স্ক্রিনটাকে কয়েকটা ভাগে ভাগ করছে। স্ক্রিনের সাইজ অনুযায়ী ওরা ক্লাস রাখছে হচ্ছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ পর্যন্ত সম্ভবত আছে। তাহলে স্মলের জন্য SM, মিডিয়ামের জন্য FD, লার্জের জন্য LG, আর হচ্ছে এক্সট্রা লার্জের জন্য কি XL। সো আমার এখানে আমি যদি কল 6 দিই তাহলে সে সবসময় কল 6ই ধরে রাখবে। ঠিক আছে, কিন্তু আমি যদি চাই না আমার বড় স্ক্রিন, বড় স্ক্রিনে তুমি 6 রাখো, তাহলে হচ্ছে কল LG6। এর মানে হচ্ছে কলাম লার্জ স্ক্রিনে কত থাকবে, 6 থাকবে। ঠিক আছে, আর যদি চাই ছোট স্ক্রিনে কত রাখতে, তাহলে ছোট স্ক্রিনে আমার থাকবে হচ্ছে কল স্মল 12। আমি পুরোটাই দিয়ে দিব, কারণ আমার ছোট স্ক্রিনে তাকে কি দিতে হবে, পুরো ডিসপ্লেটা দেখাতে হবে না। যেমন এখানে আপনি ইমেজ বা লেখাটার কথা চিন্তা করেন, এখন সে 6 করে ধরে নিছে, ঠিক আছে,
যার জন্য এরকম ভেঙে চলে আসে। কিন্তু আমি যদি মোবাইল স্ক্রিনে নিয়ে যাই, আমার দরকার হচ্ছে পুরো জায়গাটাই তাকে দিয়ে দেওয়া। তাহলে পুরো জায়গাটা মানে কত? 12। গ্রিড হচ্ছে সাইজ আপনার একটা রোকে কয় ভাগে ভাগ করবে? 12 ভাগে ভাগ করবে। তাহলে আপনি যদি এই স্মল সাইজে বলে দেন যে 12 পুরো জায়গাটাই নিয়ে নিতে, তাহলে স্মলে কি করবে? সে পুরো জায়গাটাই নিয়ে নিবে। আর লার্জের মধ্যে সে নিবে কতটুকু? 6। তো ঠিক একইভাবে জিনিসটা এখানেও আপনি সেম কাজই করবেন। কল স্মল 12 হবে ছোট ডিভাইসে, আর বড় ডিভাইসে আপনার থাকবে 6। আমি যদি এখন পেজটাকে রিফ্রেশ করি, দেখেন আমার কিন্তু এই যে লেখাটা নিচে চলে আসছে এবং ইমেজটাও পাশাপাশি আছে। ঠিক আছে? ইমেজের সাইজটা মনে হচ্ছে খুব বেশি বড়। সো ইমেজের জন্য এখানে আরেকটা ক্লাস আছে, বুস্ট্র্যাপ বলে দিছে। সেটা হচ্ছে ক্লাস ইমেজ ফ্লুইড। অর্থাৎ আপনার কন্টেইনার বা ডিপটা যতটুকু ততটুকুর ভিতরেই ইমেজটা থাকবে, এর বাইরে যাবে না। এখন কিন্তু ডিপের বাইরে ইমেজ আছে, ঠিক আছে? আচ্ছা, ডিপের বাইরে ইমেজ আছে, এই জিনিসটা কীভাবে বুঝবো আমরা? ধর আমরা এই ডিপটাকে একটা বর্ডার দিয়ে দিই। আমরা বর্ডার লিখলে বর্ডার চলে আসে। আমরা সিএসএস লিখতাম কি বর্ডার 1 পিক্সেল সলিড, এটা সেটা। এখানে আমরা ক্লাসে বর্ডার দিলে বর্ডার চলে আসতেছে। এই যে দেখতেছেন বর্ডার একটা দেখতেছেন, এই বর্ডারটা কতটুকু পর্যন্ত আসছে? ইমেজটাই বর্ডারের বাইরে চলে গেছে, যার জন্য এই পাশে বর্ডারটা দেখা যাচ্ছে। ঠিক আছে? আপনি যদি বর্ডার আরো মোটা করতে চান, বর্ডার 2 দিলে বর্ডারটা আরো মোটা হয়ে যাবে। বর্ডার বর্ডার 2 এরকম নাকি? হ্যাঁ, একটু মোটা হয়েছে। তো দেখা যাচ্ছে যে ইমেজটা এই পাশে বর্ডারটা কি ইমেজ ক্রস করে গেছে, এই জন্য বর্ডারটা এই পাশটা দেখা যাচ্ছে না। সো আমি যদি এখানে বলি যে ইমেজ ফ্লুইড, তাহলে কি হয় দেখেন। তাহলে দেখেন এখন বর্ডারটা দেখা যাচ্ছে। তাহলে এখন ইমেজ ফ্লুইডের মানে হচ্ছে এই ইমেজটা যেই এলিমেন্টের ভিতরে আছে তার ভিতরে থাকবে, বাইরে যাবে না। এখন আমি এলিমেন্টটা যতই ছোট করি না কেন, ইমেজটা তার ভিতরে কি এটা যাবে। ঠিক আছে? আমি যদি এখানে বলি যে তুমি কল 6 না কল 4 নাও, আরো ছোট করে দিচ্ছি, তাহলে দেখবেন যে ইমেজটা কি হয়ে যাবে, কন্টেইনারের সাথে ইমেজটা ছোট হয়ে যাবে। আগে কিন্তু ইমেজটা ছোট হয় না, এখন কন্টেইনারের সাথে ইমেজটা ছোট হয়ে যাচ্ছে। সো আমি এখানে 6 দিয়ে দিলাম, তাহলে পুরো এটা নিয়ে নিল। সো বর্ডারটা আমরা শুধু দেখার জন্য দেখছি, বর্ডারটা আমার দরকার নেই, বর্ডারটা বাদ দিয়ে দিলাম। রিফ্রেশ। তো এখন আমার ডিজাইনটা ঠিক আছে। আমি যদি এখন আমি মোবাইল স্ক্রিনে নিয়ে যাই, দেখবেন যে ডিজাইনটা এখন আগের থেকে দেখতে সুন্দর লাগছে। ঠিক আছে? সো আমি তাহলে কি বলছি, স্মলে 12 নেওয়ার জন্য আর এলজিতে 6 নেওয়ার জন্য। সো স্মল দেখবেন যে কতটুকু পর্যন্ত সেই ভাঙে নাই, 800, 900, 1000। যখনই আমি স্ক্রিনের উইড যখনই 1000 ক্রস করছে, তখনই আমার কি কল 6 নিয়ে নিছে। ঠিক আছে? কিন্তু 1000-এর নিচে যতক্ষণ আসছে ততক্ষণ সে আবার কল 12 করে রেখে দিছে। তাহলে গ্রিডের হিসাবটা আমরা বুঝছি। তারপর এখানে যদি আবার খেয়াল করেন যে এই বর্ডারের সাথে মানে স্ক্রিনের সাথে কিন্তু লেখাগুলো লেগে নেই, এটা কি জন্য? এই জিনিসটা হচ্ছে যে আমরা আগে যে কন্টেইনার ব্যবহার করছিলাম, এই কন্টেইনারের জন্য। আমরা যদি কন্টেইনারটা ব্যবহার না করি, দেখেন কি হয়, দেখুন যে একদম স্ক্রিনের সাথে লেগে গেছে। ঠিক আছে? তো আমরা সবসময় চেষ্টা করি ডিজাইনের মধ্যে কন্টেইনারটা রাখতে, তাহলে কন্টেইনারটা হচ্ছে এই ডিজাইনের স্ক্রিন থেকে একটু দূরে গ্যাপ রাখে, দেখতে সুন্দর লাগে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সো কালকে ফার্নিচারের যে ওয়েবসাইটটা আমরা আগে করছিলাম, সেটা বুস্ট্র্যাপ দিয়ে সবাই সুন্দরভাবে পুরোটাই করে নিয়ে আসবেন। আমি তো একটা পার্ট করে দেখাই দিচ্ছি। সো এই মাঝখানের যে পার্টটা, এটা করতে পারবো না। এটার জন্য কল কত কত দিব আমরা? 3 ভাগ করব। পুরোটা স্ক্রিন হচ্ছে কয় ভাগ হয়? 12 ভাগ হয়। 12 ভাগকে আমরা তাহলে 3টা কলামে করতে হলে 3 4 12 কল 4 করে দিব। ঠিক আছে? আমরা কল MD4 বা কল LG4 দিব, যেন আমার রেসপন্সিভ হয়ে যায়। আবার একসাথে কোড লিখে ফেলবো। আর এই উপরের যেটা, এটা তো আমার ব্যাকগ্রাউন্ড ছবি। ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাড করার জন্য কিন্তু আমাকে সিএসএস লিখতে হবে, এটার জন্য বুস্ট্র্যাপের কোনো কিছু নাই। ঠিক আছে? বুস্ট্র্যাপে ব্যাকগ্রাউন্ডের ছবি ব্যবহার করার জন্য ওই আগে যেগুলো আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউআরএল দিয়ে করছি, ওভাবে করবো। তারপর হচ্ছে সেই এটাতে একটা ডিবির ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড ছবি দিব, এবং তার উপরে জাস্ট কি করব, আমরা এই টেক্সট আর বাটনটা দিব। এটা তো একটা ডিবের ভিতরে থাকবে। ডিবের মধ্যে আমরা যদি ক্লাস দিই টেক্সট সেন্টার, তাহলে এই জিনিসটা কি চলে আসবে? সেন্টারে চলে আসবে। অর্থাৎ আমি যদি যেমন এখানে আমার এই যে ডিপটা ড্রপ চেয়ার, এখানে যে কলামটা রাখছি, এখানে আমরা চাই যে সবগুলা লেখা সেন্টারে চলে আসুক। তাহলে আমরা যদি টেক্সট সেন্টার ক্লাস ব্যবহার করি, তাহলে হচ্ছে আমার এই লেখাগুলো দেখবেন যে সেন্টারে চলে আসছে। দেখছেন, এটা সেন্টারে চলে আসছে। তো আপনার এই ডিজাইনটা তোলার জন্য সেম, আপনি যে ডিপটা নেবেন, এই ডিপের মধ্যে জাস্ট কি করবেন, আপনি ব্যাকগ্রাউন্ড ছবি দিবেন সিএসএস এর মধ্যে, আর ওই ডিপের মধ্যে ক্লাস দিয়ে দিবেন কি টেক্সট সেন্টার। তাহলে এই ফার্নিচার ডিজাইন বাটন সবগুলো দেখবেন যে সেন্টারে চলে আসছে।
ঠিক আছে? এই যে বাটনের যে রেডিয়াসটা, বর্ডার, বর্ডার রেডিয়াসটা কীভাবে দিবেন আপনি? রেডিয়াসের জন্য বাটনের ক্লাস আছে, সরি বুস্টেপের ক্লাস আছে। বুস্টেপের জন্য আপনি এখানে রাউন্ড নামে ক্লাস থাকে। কি নাম? রাউন্ড। রাউন্ডটাই হচ্ছে আমার বর্ডার রেডিয়াস। সো রাউন্ড আপনার 1 থেকে শুরু করে 5 পর্যন্ত হয়। আমি যদি রাউন্ড 5 দিই, তাহলে দেখবেন যে আমার এই যে বাটনটা আমরা ডিজাইন করছিলাম আগে, সেটা দেখবেন যে আরো বেশি রাউন্ড হয়ে যাওয়ার কথা, হয়নি না? ভুল বলছি কোথাও? আচ্ছা, দিশে রাউন্ড না দিয়ে রাউন্ডেড দিয়ে দেখি, রাউন্ডেড 5 এখন এসে। সো রাউন্ডেড 5, রাউন্ডেড 1 থেকে শুরু করে 5 পর্যন্ত দেওয়া যায়। সো আপনি ওই, অর্থাৎ আপনার এই উপরে যে শো মোর বাটনটা, সেটাকে রাউন্ড করার জন্য আপনি রাউন্ডেড কি দিতে পারেন? 5 দিতে পারেন। বুঝা গেছে? তো এখানে actually কি একটা করছিল, টেক্সট সেন্টারটা বাদ দিই। তাহলে সবার কাজটা মনে থাকবে তো? সো আপনারা বুস্টেপ থেকে যে আমাদের স্ট্রাকচার যেটা আমরা কপি করে নিয়ে এসেছি, আপনারাও কপি করেন, কারণ এতদিন তো লেখাইছি, এখন কপি করেন, সমস্যা নেই। এরপরে এই জিনিসটা হচ্ছে আপনারা নিজের নিজের কোড লিখবেন, ঠিক আছে? আমি ছবি দিয়ে দিব গ্রুপে।